জিতেছেন কিন্তু জেতাটা যেন উপভোগ করতে পারছেন না, জিতেও শান্তি নেই। যেন সৌগত রায়ের কথা বলছি, দমদমের সাংসদ, নিশ্চিতভাবে আগের বারের থেকে কম ভোটে জিতেছেন। নিশ্চিতভাবেই আগের বারের মতো এত সহজভাবে জিততে পারেননি, বরং জিতবেন কি জিতবেন না কিছুক্ষণ টেনশন চলার পর শেষ দিকে কিছুটা টেনশন মুক্ত হয়ে জিতেছেন। কিন্তু এই জেতায় কাঁটা আছে। শুধু সুজন চক্রবর্তী নয়, শুধু শিলভদ্র দত্ত নয়, সে কাঁটার নাম শহুরে ভোটারের ভোট, আবাসনের ভোটারের ভোট। সে কাঁটার জখম এতটাই, জ্বালা এতটাই, জেতা সৌগত রায়ও জয় উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে সে কাঁটার জ্বালা জখম ভুলতে পারছেন না। সামনের বার আর লড়বেন না বলছেন, আর বলতে বলতেই বলছেন শহরের একাংশের মন পাননি, নিজের আবাসনের ভোটারদেরও হয়তো ভোট পাননি। কেন পেলেন না? আবাসনের ভোটার আর শহরের ভোটাররা তৃণমূলের থেকে কি এমন আশা করেন যেটা সৌগত রায় দিতে পারলেন না? অথবা তারা এমন কি পেলেন না যা গ্রামের ভোটার পেলেন বলে, বা শহরের একটু প্রত্যন্ত অঞ্চলের বা শহরের একটু কম সুবিধাযুক্ত ভোটাররা পেলেন বলে, সৌগত রায়ের ভাষায় বস্তি অঞ্চলের ভোটাররা পেলেন বলে সৌগত রায় বা তৃণমূলকে ভোট দিলেন, আর আবাসনের ভোটাররা দিলেন না, শহরের একটা বড় অংশ দিলেন না। সৌগতবাবু আর ভোটে লড়বেন না, বয়সজনিত কারণে হতে পারে, যদিও সে কথাটা তিনি নিজের মুখে উচ্চারণ করেননি। আবার কোনো আশঙ্কা থেকেও হতে পারে, এই যে জয়টাকে উদযাপন করতে না পারা, জিতেও যেন বারবার হারের ক্ষত মনে পড়ে যাওয়া, কাঁটার জ্বালা মনে পড়ে যাওয়া সৌগত রায় কি আসলে আর ভোটে লড়তে চাইছেন না কোনো দেওয়াল লিখন করে? বুঝতে পারছেন যে তৃণমূলের কোথাও একটা ক্ষয় শুরু হয়েছে। চরম উচ্চতায় পৌঁছলেই তো আর নতুন করে ওঠার থাকে না, তখন নামতে হয়। 29-এ পৌঁছে যাওয়া তৃণমূলকে এবার নামবে, নামছে। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। অনেক জায়গায় আমাদের ভোট মিটে গেছে জনাদেশ তৃণমূলের ঝুলিতে, কিন্তু জয়ের মুকুট যেমন ভারী, ঠিক তেমনি কাঁটার খোঁচাও যে তীব্র তা মালুম হয়ে যাচ্ছে। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়। আবাসনের বাসিন্দারা সরছেন পাশ থেকে সরছেন শহরের একাংশ। চুরি দুর্নীতির পাঠশালার পরিণতি বুঝতে পেরেই কি সেই বিপর্যয়ের দেওয়াল লিখনি কি পড়ে ফেলেছেন সৌগত রায়? না হলে আর ভোটে না লড়ার কথা বলছেন কেন? আমি আর নির্বাচনের দাঁড়াবো। এবার কি তাহলে শহুরে ইমারতে আলগা হচ্ছে তৃণমূলের ভিত? শ্রীয়ের আওতায় যাদের আনা যায়নি, যাদের ক্ষয়রাতিতে কেনা যায় না, যারা চুরি দুর্নীতির কঙ্কালটা আলবাত চেনেন, তৃণমূলের পাশ থেকে সরছেন তারা। শহর কলকাতা থেকে মুর্শিদাবাদ, তৃণমূল বনাম তৃণমূলের লড়াইটাও তো খবরের শিরোনামে। 26-এর নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঘরে বাইরে তৃণমূল যে বেশ বেকায়দায় তার বলার অপেক্ষা রাখে না। সব সামলাতে না পারলে 26-এর বিধানসভায় কঠিন লড়াইয়ের মুখে পড়তে চলেছে তৃণমূল। রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকে আমার আজকের প্রথম প্রশ্ন, এখান থেকে আমার আজকের অগ্নিবাণ জানিয়ে আমার আজকের বিতর্ক শুরু করব। তৃণমূলের এই উচ্চতায় পৌঁছে যাওয়া থেকে পরবর্তী আশঙ্কা, তৃণমূলের পরবর্তী আশঙ্কাটা কোথায়? আমার আজকের অগ্নিবাণ। তৃণমূলের 29 আসলে আমি কোট আনকোট রেখেছি, পিপিলিকার পাখা। আপনারা বলবেন যে কেমন ধৃষ্টতা অ্যাঙ্কারের, কেমন ধৃষ্টতা সাংবাদিকের। পিপিলিকার পাখা হয় মরিবার তরে। আমরা বলি তৃণমূলের 29, তার সঙ্গে মরার তুলনা কিসের? আমি রাজনৈতিক মৃত্যুর কথা বলছি, যে মৃত্যু প্রতি মুহূর্তে, প্রতি পলে, প্রতি নির্বাচনে ভোগ করছে, অনুভব করতে পারছেন এই রাজ্যের বামেরা। 5 থেকে 7, কে বলবে 13 বছর আগেও রাইটার্সের মসনদে
এই বামেরাই ক্ষমতায় আসীন ছিলেন, যাদের ভোট এখন 5 থেকে 7। কে বলবে 13 বছর আগেও যখন ক্ষমতা থেকে যাচ্ছে বামেরা, তখনও তাদের ঝুলিতে 40% ভোট। কে বলবে 13 বছরে 40% ভোট 5 থেকে 7-এ চলে আসতে পারে। আর তাই কিছুই অসম্ভব নয় জনগণের কৃপায়। কেউ 5 থেকে 45-এ ওঠে, তো কেউ 45 থেকে 5-এ নেমে যায়। তাই আমার এই প্রশ্ন, তাই আমার এমন প্রশ্ন যে তৃণমূলের 29 আসলে পিপিলিকার পাখা হয়ে গিয়েছে, পর্বতের শীর্ষে চড়া হয়ে গিয়েছে, এবার নামার পালা তৃণমূলের। বুঝতে পারছেন সিজন পলিটিশিয়ান সৌগত রায়রা? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, একে একে পরিচয় করে দেয় আমাদের সঙ্গে। আমার একেবারে বাঁদিকে রয়েছেন, বাঁদিক থেকে পরিচয় করাচ্ছে, আমার একেবারে বাঁদিকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, রয়েছেন আরেক আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, 2 আইনজীবী তৃণমূলের সমর্থক। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে বিজেপি মুখপাত্র ডক্টর অভ্র সেন, এবং আমার সঙ্গে আরেক বিজেপির মুখপাত্র যোগ দেওয়ার কথা, দেবজিৎ বাবু বোধহয় রাস্তায় আটকে রয়েছেন, দেবজিৎ সরকার বিজেপির অপর মুখপাত্র। এবং আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সরাসরি চন্দ্রচূড় ঘোষ, রাজনৈতিক ইতিহাসবিদ এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভাষ্যকার। মণিশঙ্কর বাবু, আপনার কি মনে হয় সৌগত রায়ের মতো সিজন পলিটিশিয়ান সদ্য জিতে উঠেছে, এখন কোথায় নরেন্দ্র মোদীকে এবং তার দলবলকে পার্লামেন্টে ব্যতিব্যস্ত রাখবেন? আপনাদের ইন্ডিয়া জোটের শক্তি বেড়েছে, তা নয় হঠাৎ করে এখন বিজয়ের বাঁশি বাজাচ্ছেন কেন? আর দাঁড়াবো না, লড়বো না? দেখুন, সৌগত রায় পরে আর লড়বেন না এটা মনে হয় মমতা ব্যানার্জি যখন ভোটে দাঁড়িয়েছিল তারপর ছিল তখনই মনে হয় বলে দিয়েছে, এটা কোনো নতুন কথা নয়। এখন একটা বয়সের সময় সরে যেতেই হয়, এবং কেউ যদি সরে দাঁড়ায় সেটাই বলবো তার মহৎ, পুরনোদের মানে নতুনদেরকে সুযোগ দেওয়া। যেটা সিপিএম পার্টিতে বলা হয়, যখন সিপিএম পার্টি ক্ষমতায় ছিলেন, যখন পিক আওয়ার্সে ছিলেন, তখন কোনোদিনই ভাবে না যে নতুন কোনো জেনারেশনকে তুলে আনি, যার জন্যে সেই বদনাম এখনও তাদেরকে নিতে হয়। পরিবর্তন তো হয়ই। ধরুন দীনদয়াল উপাধ্যায়কে স্বয়ংবর করে যদি কেউ ভারতীয় জনসংঘ হয়, তারপর তো বিজেপি পার্টিটা হয়েছিল 1980 সালে। এবার যদি বলেন যে বিজেপি পার্টি তৈরি করেছিল কে, অটল বিহারী বাজপেয়ী, এল.কে আদবানি, তাহলে আপনি বলছেন উনি হাল ছাড়ছেন আর কাউকে হাল ছাড়াচ্ছেন। আদবানিকে তো কিছুই করলেন না, যাদের প্রতিষ্ঠিত, যাদেরকে ভাঙিয়ে আজকে মানে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, তাকে তো মানে আমি তো বলবো যে তাকে তো উপেক্ষাই করেছেন। তাহলে আমি বলছি যে হাল ছাড়ছেন না হাল জোর করে ছাড়াচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। এখন আমি বলবো যদি তৃণমূল কংগ্রেস পার্টিটা মমতা নির্ভর, কিন্তু স্বেচ্ছায় ছাড়ার কারণটা হয়তো এমন যে ভোটারদের ভোট দেওয়ার ক্ষমতাটা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। দেখুন, অ্যাজাম্পশনের উপর ভর করে যে ডায়লগগুলো আপনি দিচ্ছিলেন এতক্ষণ ধরে, এই ডায়লগগুলো তো লোকসভার বহু একই ডায়লগ দিচ্ছিলেন, এবং সেই ডায়লগগুলোর বেস করেই তো উল্টে গেছে ফলটা। না,